আজকের এই এক্সপ্লেইনার বা ব্যাখ্যামূলক বিশ্লেষণে আমরা গ্লোবাল অ্যান্টি মানি লন্ডারিং এবং কাউন্টারিং দ্য ফাইন্যান্সিং অফ টেররিজম বা AML/CFT মানদণ্ডের একদম গভীরে প্রবেশ করব। এটি মূলত একটি বিশাল বহুমাত্রিক ব্লুপ্রিন্ট। চলুন এই জটিল বৈশ্বিক কাঠামোটি আসলে কিভাবে কাজ করে তা ধাপে ধাপে ডিকোড করা যাক। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তিগুলো হল FATF এবং এর সুপারিশমালা, মিউচুয়াল ইভ্যালুয়েশন ও আইও, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগী সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের নতুন AML প্যাকেজ এবং সবশেষে USA প্যাট্রিয়ট অ্যাক্ট। তো কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। প্রথম পর্ব FATF এবং এর সুপারিশমালা, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির মূল স্থপতি। বৈশ্বিক কমপ্লায়েন্সের এই বিশাল স্থাপত্য বুঝতে হলে প্রথমেই এই মাস্টার আর্কিটেক্টদের কাজের ধরন বুঝতে হবে। একটা বিষয় প্রথমেই পরিষ্কার করা দরকার, FATF কিন্তু কোনো পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা নয়, বরং 1990 সালে G7ভুক্ত দেশগুলোর উদ্যোগে তৈরি হওয়া এটি একটি আন্তর্জাতিক মান নির্ধারণকারী বডি। এদের মূল কাজই হল মানি লন্ডারিংয়ের ট্রেন্ডগুলো বিশ্লেষণ করে এমন একটি নিখুঁত ব্লুপ্রিন্ট বা আদর্শ মানদণ্ড তৈরি করা যা পুরো বিশ্ব আজ স্ট্যান্ডার্ড হিসেবে মেনে চলছে। আর এই মানদণ্ডগুলো কিন্তু রাতারাতি তৈরি হয়নি, বরং সময়ের সাথে দারুণভাবে বিবর্তিত হয়েছে। লক্ষ্য করুন, 1990 সালের প্রাথমিক ফোকাস ছিল শুধু মাদকের টাকা পাচার ঠেকানো। এরপর 2001 সালে সন্ত্রাসে অর্থায়ন রোধ যুক্ত হল। 2012 সালে এগুলোকে একটি রিস্ক বেসড অ্যাপ্রোচ বা ঝুঁকিভিত্তিক কাঠামোর অধীনে 40টি চূড়ান্ত সুপারিশমালায় রূপান্তর করা হয়। আর এখন আধুনিক যুগের ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সির ঝুঁকিগুলো এই কাঠামোর আওতায় চলে এসেছে। দ্বিতীয় পর্ব মিউচুয়াল ইভ্যালুয়েশন এবং আইও, কাঠামোগত অখণ্ডতা বা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যাচাই। শুধু নিয়মকানুন লিখে রাখলেই তো হবে না, তাই না? সেগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে FATF যে কঠোর পরিদর্শন চালায়, সেটাই মূলত মিউচুয়াল ইভ্যালুয়েশন। এখানে দুটি ধারণার মধ্যে চমৎকার একটি বৈপরীত্য রয়েছে। ধরুন, টেকনিক্যাল কমপ্লায়েন্স হল একটি দেশ তাদের আইনি কাঠামোতে ওই 40টি সুপারিশমালা অন্তর্ভুক্ত করেছে কিনা, অর্থাৎ বিল্ডিং ব্লকগুলো জায়গামতো আছে কিনা। কিন্তু আসল খেলাটা হল ইফেক্টিভনেস অ্যাসেসমেন্টে। এই আইনগুলো দিয়ে বাস্তবে অপরাধীদের ধরা যাচ্ছে কিনা তা মাপা হয় 11টি ইমিডিয়েট আউটকাম বা IO এর সাহায্যে। মানে কেবল কাগজে কলমে আইন থাকা আর বাস্তবে তার সফল প্রয়োগ, এই দুটির পার্থক্য ধরাটাই এখানকার মূল উদ্দেশ্য। আইওর সবগুলো না দেখে চলুন সবচেয়ে ক্রিটিক্যাল কয়েকটি নিয়ে কথা বলি। IO 3 এবং 4 দিয়ে মাপা হয় সুপারভাইজার এবং প্রাইভেট সেক্টর তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে কিনা। আবার IO 6, 7 এবং 8 প্রমাণ করে যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সফলভাবে তদন্ত, বিচার এবং অপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে কিনা। এটাই হলো একটি দেশের আসল কর্মক্ষমতা বা রিয়েল লাইফ সাকসেস মাপার চূড়ান্ত মাপকাঠি। পর্ব 3 আন্তর্জাতিক সহযোগী সংস্থাসমূহ, একটি গ্লোবাল সাপোর্ট নেটওয়ার্ক। FATF-এর এই কাঠামোকে শক্তিশালী করতে আরও কিছু আন্তর্জাতিক বডি কিভাবে কাজ করে, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। এর মধ্যে একদম সামনের সারিতে রয়েছে UNODC। 1997 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মূলত আন্তর্জাতিক চুক্তিগুলোকে কাজে লাগিয়ে, যেমন ভিয়েনা কনভেনশন বা অ্যান্টি কারাপশন কনভেনশন, সদস্য দেশগুলোকে মানি লন্ডারিং প্রতিরোধের সব ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে। এরা অনেকটা গ্লোবাল ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে। এরপরই আসে এগমন্ট গ্রুপ। এটি 160টিরও বেশি দেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা FIU এর একটি বিশাল বৈশ্বিক নেটওয়ার্ক। প্রথাগত আইনি প্রক্রিয়ার ধীরগতির জন্য বসে না থেকে এর মাধ্যমে বিভিন্ন দেশের FIU-গুলো একদম রিয়েল টাইমে এবং অত্যন্ত নিরাপদে ক্রিটিক্যাল ইন্টেলিজেন্স ডেটা শেয়ার করতে পারে। আধুনিক ফাইন্যান্সের এই দ্রুতগতির যুগে এটি রীতিমতো একটি গেম চেঞ্জার। শুধু সরকারি সংস্থাই নয়, প্রাইভেট সেক্টরের কোলাবোরেশন যে কতটা শক্তিশালী হতে পারে তার সেরা উদাহরণ হল ভোলফসবার্গ গ্রুপ। বিশ্বের শীর্ষ 13টি ব্যাংক মিলে এটি তৈরি করেছে। এদের তৈরি করা কোরেসপন্ডেন্ট ব্যাংকিং ডিউ ডিলিজেন্স কোয়েশ্চেনেয়ার বা CBDDQ আজ পুরো বিশ্বে এতই জনপ্রিয় যে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিনের ঝুঁকি ব্যবস্থাপনায় এটি চোখ বন্ধ করে ব্যবহার করছে। পর্ব 4 ইউরোপীয় ইউনিয়নের নতুন AML প্যাকেজ, একটি সমন্বিত মহাদেশীয় উদ্যোগ। এতক্ষণ গ্লোবাল কাঠামো দেখলাম, এবার চলুন একটু জুম ইন করে দেখি ইউরোপীয় ইউনিয়ন কিভাবে তাদের অ্যান্টি মানি লন্ডারিং সিস্টেমে এক বিশাল স্ট্রাকচারাল ওভারহল বা রদবদল করছে। এই টাইমলাইনটা বেশ আগ্রাসী এবং ইন্টারেস্টিং। 2024 সালের জুনে তাদের নতুন অ্যান্টি মানি লন্ডারিং অথরিটি বা AMLA আইনিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে।
2025 সালের শুরুতেই ফ্র্যাঙ্কফর্টে খুলছে তাদের অফিস, আর লক্ষ্য হল 2028 সালের মধ্যে ইউরোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 40টি আর্থিক প্রতিষ্ঠানকে তারা সরাসরি নিজেদের তদারকিতে নিয়ে আসবে। এত অল্প সময়ে এত বড় একটা আঞ্চলিক সুপারভিশন মডেল দাঁড় করানো সত্যিই অভাবনীয়। এর সবচেয়ে বড় চমকটা হল সিঙ্গেল রুল বুক বা একক নিয়মাবলী। আগে ইউরোপের বিভিন্ন দেশে এক এক রকম নিয়ম থাকায় যে ফাঁকফোকর তৈরি হতো, এখন তা আর থাকছে না। বরং পুরো মহাদেশের জন্য একটাই নিয়ম, যা সরাসরি সবার উপর সমানভাবে এনফোর্স করা হবে। একেবারে সিম্পল এবং ইউনিফাইড একটা অ্যাপ্রোচ। এই রুল বুকের টেকনিক্যাল দিকগুলো দেখলে বুঝবেন তারা আসলে লুপহোলগুলো কতটা শক্তভাবে বন্ধ করছে। যেমন ক্যাশ লেনদেনের সীমা নামিয়ে আনা হয়েছে 3000 ইউরোতে, সিডিটির সীমা করা হয়েছে 10,000 ইউরো। এমনকি দ্রুত বাড়তে থাকা ক্রিপ্টো খাতকেও কড়া নিয়মের বেড়াজালে আটকে ফেলা হয়েছে। আর এফআইইউ এর তথ্যের অনুরোধ সর্বোচ্চ 5 কর্মদিবসের মধ্যে তার জবাব দিতেই হবে, কোনো ছাড় নেই। শেষ পর্ব, ইউএসএ প্যাট্রিয়েট অ্যাক্ট, ওয়াশিংটন থেকে বৈশ্বিক অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ। এই পুরো আর্কিটেকচারের কথা বললে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার কোনো উপায় নেই, কারণ তাদের একটিমাত্র দেশীয় আইন পুরো বিশ্বের করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এখন একটা সাধারণ প্রশ্ন মাথায় আসতে পারে, কিভাবে 9/11-এর পর তৈরি হওয়া যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ আইন বিশ্বের অন্যান্য প্রান্তের ব্যাংকগুলোর উপর এত বড় প্রভাব বিস্তার করে? চলুন পেছনের মেকানিজমটা একটু বুঝি। এখানে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে ইউএসএ প্যাট্রিয়েট অ্যাক্টের টাইটেল 3-তে। এটি একদম সরাসরি করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ের দুর্বল জায়গাগুলোতে আঘাত করে। ধারা 311 ট্রেজারি বিভাগকে দিচ্ছে বিশেষ ক্ষমতা। ধারা 312 বিদেশি অ্যাকাউন্টের জন্য এনহ্যান্স ডিউ ডেলিজেন্স বা ইডিডি বাধ্যতামূলক করছে। আর ধারা 313 তো সরাসরি শেল ব্যাংক বা অস্তিত্বহীন ব্যাংকগুলোর সাথে লেনদেনই নিষিদ্ধ করে দিয়েছে। সোজা কথায়, কেউ যদি ইউএস ডলার নিয়ে কাজ করতে চায় তবে তাকে আমেরিকান নিয়ম মেনেই খেলতে হবে। ইটস দ্যাট সিম্পল। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই আইনে বেশ দারুণ একটা ডুয়াল মেকানিজম আছে। 314A ধারাটি সরকারকে ক্ষমতা দিচ্ছে মানি লন্ডারিং সন্দেহভাজনদের খুঁজতে যে কোনো ব্যাংকের রেকর্ড তল্লাশি করার। ঠিক উল্টো দিকে 314B ধারাটি ব্যাংকগুলোকে সুযোগ দিচ্ছে যেন তারা নিজেদের মধ্যে নিরাপদে তথ্য শেয়ার করে জটিল সব লেয়ারিং টেকনিক বা পাচারের কৌশলগুলো ধরে ফেলতে পারে। একে অপরের পরিপূরক চমৎকার একটা ব্যবস্থা। এফএটিএফের বৈশ্বিক স্ট্যান্ডার্ড, ইইউ এর সিঙ্গেল রুল বুক বা মার্কিন আইনের মতো এই যে এত সব জটিল ও বহুমাত্রিক সিস্টেম, এগুলো নিয়ে আজকের এই বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই সমন্বিত ব্লুপ্রিন্টগুলো কি সত্যি আধুনিক আর্থিক অপরাধীদের নিত্য নতুন ইনোভেশন আর টেকনোলজির চেয়ে এক ধাপে এগিয়ে থাকতে পারবে, নাকি অপরাধীরা সবসময় নতুন কোনো পথ খুঁজে বের করে ফেলবে? এই চিন্তার খোরাকটি নিয়ে আজকের এক্সপ্লেইনারটি আমরা শেষ করছি।